আর্থিক সংকট আর বিনিয়োগ খরার এই সময়ে বন্ধ শিল্প কারখানা চালুর জন্য 40,000 কোটি টাকার বিশেষ তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর এসব অর্থ ঋণ আকারে যোগান দেয়া হবে দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকেই। ফলে চাপ বাড়তে পারে এই খাতে। কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত হলেও এই টাকার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। মিসবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট আর অর্থনৈতিক অনিশ্চয়তায় বিপর্যস্ত শিল্প খাত। শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে শুধু পোশাক কারখানায় বন্ধ হয়েছে 400-রও বেশি। ফলে বেকার হয়েছেন প্রায় 1.5 লাখ শ্রমিক। ছোট বড় ও মাঝারি শিল্প মিলিয়ে এই সংখ্যা আরও কয়েক গুণ। এমন বাস্তবতায় দায়িত্ব নিয়েই এসব চালুর ঘোষণা দেন নতুন গভর্নর। সম্প্রতি এক অনুষ্ঠানে বিশেষ প্যাকেজের কথাও বলেন মুস্তাকুর রহমান। তারই প্রেক্ষিতে 40,000 কোটি টাকার তহবিলের ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী এই অর্থ থেকে বড় শিল্পে 20,000 কোটি, ক্ষুদ্র মাঝারি শিল্পে 10,000 কোটি এবং কৃষিখাতে দেওয়া হবে 10,000 কোটি টাকা। এর মধ্যে 1,000-এরও বেশি বন্ধ কারখানা শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক, যদিও চূড়ান্ত হয়নি অর্থায়নের কাঠামো। কোনটা কি কারণে বন্ধ আছে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানকে কি ধরনের ওষুধ প্রয়োগ করলে সেটা আবার উৎপাদনে ফিরে আসতে পারবে, সেগুলো অ্যানালাইসিস করে দেখা হবে। যেটা বলছেন যে 20,000, 30,000, 40,000 কোটি টাকাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় না। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। তবে অলাভজনক কারখানাকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখার পক্ষে মত নেই ঢাকা চেম্বার সভাপতির। দিস ইজ দ্য অ্যাবসলিউট কারেক্ট ওয়ে অফ ডুইং ইট। কিন্তু আমরা অবশ্যই বলবো এই টাকাটার ইউটিলাইজেশনটা কোনোভাবে যাতে মিসইউজ না হয় সেই জিনিসটা দেখতে হবে। কারণ আপনি আমাদের এই সরকারের তো প্রায় 1 কোটি কর্মসংস্থানের একটা কমিটমেন্ট আছে ওনাদের ম্যানিফেস্টোতে। এটা করতে হলে আপনি প্রাইভেট সেক্টরকে আবার বেগবান না করা ছাড়া আপনার কোনো দিকে উপায় নেই। এই বিশেষজ্ঞ বলছেন, বিনিয়োগ সংকটের এই সময়ে নতুন তহবিলের যোগান ইতিবাচক। তবে ঝুঁকি রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। যেগুলো জেনুইন বিজনেস এবং ফান্ডের অভাবে বা ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায়, কনসেশনাল ফাইন্যান্সের অভাবে বন্ধ হয়েছে, তাদেরকে যদি অ্যাডিশনাল ফান্ড দিয়ে রিজারেক্ট করা যায়, পুনর্জীবিত করা যায়, আমি মনে করি সেটা একটা ভালো দিক হবে। কিন্তু এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে যে উইলফুল ডিফল্ট, যারা টাকা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, টাকা মেরে দিয়েছে, টাকা নিয়ে পালিয়ে গেছে বা টাকা মেরে দিয়ে কোর্টের হয়তো আশ্রয় নিয়ে কোনোভাবে ঠেকিয়ে রেখেছে, এদেরকে কোনো অবস্থাতেই এই স্কিমের আওতায় আনা যাবে না। এর আগে করোনা মহামারীর সময়ে 101 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেয় পতিত আওয়ামী সরকার, যার বড় অংশই এখনো খেলাপি। মিসবাহ হাসান, 71, ঢাকা। প্রকৃত বিনিয়োগকারী পেলে সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের হাতে ছেড়ে দেবে সরকার। নিজ কার্যালয়ে কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বলেন, দুর্বল 5 ব্যাংকের বিনিয়োগকারীদের সাময়িক স্বস্তি দিতেই এই উদ্যোগ নিয়েছিল সরকার, যা একীভূত আকারে কাজ শুরু করে গত ডিসেম্বর থেকে। এ সময় ব্যাংকগুলোর আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলেও জানান তিনি। বলেন, ভালো কোনো প্রস্তাব পেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার। এদিকে চট্টগ্রামে টাকা না পেয়ে গ্রাহকদের কয়েকটি ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়া কারো এখতিয়ার নেই প্রতিষ্ঠান তালাবদ্ধ করার। যারা এই পরিস্থিতি তৈরি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আর্থিক প্রতিষ্ঠান অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের চাইতে অধিকতর সুরক্ষিত হওয়ার কথা। এইরূপ একটি প্রতিষ্ঠানে যখন দিনে দুপুরে যারা তালা লাগানোর মতো দুঃসাহস দেখায়, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। হেলথ কন্ডিশন কিছুটা ইমপ্রুভ হলেই বোনাফাইড কোনো ইনভেস্টরের হাতে এই ব্যাংকগুলিকে তারা তুলে দিবে। আমরা যতটুকু জানি এখনও পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়নি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পিছিয়ে দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে জাতিসংঘের পর্যালোচনার পর। এমন প্রস্তাবনায় স্বস্তি প্রকাশ করে ব্যবসায়ী নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় বিকল্প ছিল না এই উদ্যোগের। যদিও সময় বৃদ্ধির এমন রেওয়াজ থেকে বের হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পরামর্শ দিয়েছেন বাড়তি সময় পেলে তা কাজে লাগানোর। রাকিব আল জাবেদের রিপোর্ট।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের যোগ্যতা বহু আগে অর্জন করেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা, মানব সম্পদ সূচক সবই ছিল ন্যূনতম মানদণ্ডের উপরে। যদিও এসবের সাথে বড় ব্যবধান ছিল বাস্তবতার, তাই রপ্তানিতে বাজার সুবিধা হারানো কিংবা সহজ ঋণ পাওয়ার সুযোগ হাতছাড়া করে এই উত্তরণের পক্ষে ছিলেন না ব্যবসায়ী কিংবা অর্থনীতিবিদদের বড় একটা অংশ। তাই জোরালো আলোচনা ছিল সময় পেছাতে। অন্তর্বর্তী সরকারের সময় বিষয়টি সামনে এলেও শেষমেশ বাড়তি সময় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয় 29 এপ্রিল, যার কারণ হিসেবে দেখানো হয় বর্তমান অর্থনৈতিক ঝুঁকি, বৈশ্বিক অস্থিরতা সহ নানা বিষয়। বৈঠকে উপস্থিত থাকা বিজিএমইএ সভাপতি মনে করেন, এই আবেদনের পর বাড়তি সময় পাওয়া গেলে তা বড় সহায়ক হবে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য। গ্র্যাজুয়েশন করা যে 3টা ক্রাইটেরিয়া সেটা বাংলাদেশ কমপ্লাই করে, কিন্তু এমনভাবে গ্র্যাজুয়েশন করা উচিত হবে না যেন ইতিমধ্যে যে অর্জনগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়ে। আমরা মোটামুটি আশা করি যে আমাদের বক্তব্যে তারা কনভিন্স। মূলত মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা, মানব উন্নয়ন সূচক, এই 3 মানদণ্ডের উপর ভিত্তি করেই উত্তরণের সিদ্ধান্ত দেয় জাতিসংঘ, যার প্রতিটিতেই বাংলাদেশ এগিয়ে কয়েক বছর ধরে। যদিও এসব সূচক বা পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। তবে নতুন আবেদনের পর কয়েক দফা পর্যালোচনা করা হবে এই সংক্রান্ত কমিটিতে, যাদের সুপারিশের প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে সেপ্টেম্বর নাগাদ। আমরা এই যে প্রস্তুতির যে পর্বটা, এটাকে আরো 3 বছর আমরা দীর্ঘায়িত করতে আমরা অনুরোধ করেছি, এবং এটার যৌক্তিক কারণও আছে। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমাদের বিভিন্নভাবে আন্তর্জাতিক পরিবেশ অনুকূল ছিল না। দেশের রপ্তানি বাণিজ্য, কর্মসংস্থান ও সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। ডলার রিজার্ভ কমে যাওয়া, অনেক চ্যালেঞ্জ, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, এনার্জি ক্রাইসিস আসা, অনেকগুলো কারণেই কিন্তু পিছানোর কথা বলছিলাম আমরা। কিন্তু তারপরে এই সরকার আসতে না আসতে আমরা এখন মিডল ইস্ট ক্রাইসিস দেখছি। আমরা আগামী বছরগুলোতে খুব একসাথে কাজ করে পাবলিক প্রাইভেট সেক্টর মিলে আমরা এই ডেভেলপমেন্টগুলো, আমাদের যে ঈপ্সিত টার্গেটসগুলো আমরা মিট আপ করতে পারবো। 3 বছর বাড়ানো হবে, এরপরে আর বাংলাদেশের আর কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে এই 3 বছরটাকে নিতে হবে সমস্যাকে আরও বিলম্বিত করার জন্য না, সমাধানগুলোকে কিভাবে আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি সেভাবে আমাকে এই সময়টাকে দেখতে হবে। চলতি বছরের নভেম্বরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার কথা ছিল বাংলাদেশের। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। ট্রাম্প ট্যারিফ আর মধ্যপ্রাচ্য উত্তেজনার পরও খানিকটা গতি ফিরেছে রপ্তানি আয়, তবে এখনও সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ। কেননা লক্ষ্যমাত্রা অর্জনে বাকি 2 মাসে দরকার $16 বিলিয়ন। রপ্তানিকারকরা বলছেন, যুদ্ধ শিথিল ও ট্রাম্প ট্যারিফের চাপ কমায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো জরুরি। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। অর্থবছরের শুরুতে খানিকটা আশা জাগিয়ে পতনের ধারায় চলে যায় রপ্তানি খাত, যা অব্যাহত থাকে টানা 8 মাস। মূলত অন্যান্য দেশের মতো বিশ্বব্যাপী ট্রাম্প ট্যারিফের চ্যালেঞ্জে পড়ে বাংলাদেশও। এরপর অর্থবছরের শেষ প্রান্তিকে মধ্যপ্রাচ্য উত্তেজনা সে সংকট বাড়িয়ে দেয় আরও খানিকটা, ফলে আয় নেমে যায় তলানিতে। তবে এই অস্বস্তি আর দুশ্চিন্তার বৃত্ত থেকে কিছুটা বের হয়ে গেছে এপ্রিলে, বছর ব্যবধানে 33% রপ্তানি বাড়িয়ে। যদিও এ নিয়ে খুব একটা খুশি নন বিশ্লেষকরা। তাদের মতে আগের বছরও রপ্তানি ছিল কম, ফলে প্রবৃদ্ধি বেশি হলেও বাড়েনি মূল্য সংযোজন কিংবা প্রকৃত আয়। তুলা কিনতে হয়, সুতা কিনতে হয়, কাপড় কিনতে হয়, যেটা জ্বালানির কারণে এগুলোর আবার মূল্য বাড়ছে। তাহলে আমার চেষ্টা করতে হবে কিভাবে উৎপাদনশীলতা আমি বাড়াতে পারি, এবং সেইটা বাড়িয়ে আমার প্রতিযোগিতার সক্ষমতা একদিকে বাড়ানো, অন্যদিকে আমার স্থানীয় মূল্য সংযোজন, যেটা নিট এক্সপোর্ট যেটাকে আমরা বলি, সেটা যাতে আমরা বাড়াতে পারি, এই চেষ্টাটা আমাদের করা উচিত। রপ্তানি বৃদ্ধির পেছনে বরাবরের মতোই বড় অবদান পোশাক খাতের। তথ্য বলছে 2025 সালের এপ্রিলের তুলনায় গেল এপ্রিলে আয় বেড়েছে $75 কোটি, যার বড় কারণ ট্রাম্প ট্যারিফ ঘিরে দেশটির আদালতের বড় সিদ্ধান্ত। বছরে প্রায় $9 কোটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এনার্জি প্যাক ফ্যাশনসের চেয়ারম্যান জানান, সংকটেও উদ্যোক্তারা চেষ্টা করছেন কারখানা সচল রাখতে। আজকে যদি এই কনফিডেন্সটা আমরা বাইরের কাছে দিতে পারি, আমরা ক্রাইসিস মোমেন্টেও আমরা প্রাইস বাড়াইনি, আমরা তোমাদের সাপ্লাই চেন যে কমিটমেন্ট আছে, গ্লোবাল সাপ্লাই চেনের যে কমিটমেন্ট আছে, সেটা আমরা রাখছি এবং রাখবো। এটা কিন্তু বিজিএম এর প্রত্যেকটা মেম্বার একই জিনিস অ্যাড্রেস করছে যে না, আমরা আজকে যদি সমান সমান চলি, আমি যদি আজকে আমার লসও হয়, আগামীতে যাতে আমি এটা উঠায় নিয়ে আসতে পারি।
তবে এপ্রিলে আয় বাড়লেও যোজন দূরত্বে লক্ষ্যমাত্রা অর্জন, কারণ 10 মাসে রপ্তানি মাত্র $39 বিলিয়ন, ফলে বাকি 2 মাসে বিক্রি করতে হবে আরও $16 বিলিয়ন, যা প্রায় অসম্ভব বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আগামী 2 মাসে বেশ ভালো ইতিবাচক প্রবৃদ্ধি লাগবে এই নেগেটিভ 2.2 থেকে বেরিয়ে আসতে। সো আমার মনে হয় যে বেশ বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে এবং টার্গেট আমরা করতে পারবো না বলে মনে হয় না। এক্সপোর্ট ডিক্লাইনের পিছনে খালি এই ট্যারিফ ইস্যু না, কনফিডেন্সের ইস্যু ছিল। বায়াররা বলছিল একটা ইলেকশন হবে কিনা আদৌ, ইলেকশন পরবর্তী সিনারিও কী হবে, ল অ্যান্ড অর্ডার ওরা দেখছিল। এরপরে শুরু হলো আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তো যুদ্ধটা একটা জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে, আমি জানি না। যদি যুদ্ধটা একটা জায়গায় যায় আমরা আবার এক্সপোর্ট ব্যাক করবে। অর্থবছরের 10 মাসে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, পাট, প্লাস্টিক, ওষুধ, হালকা প্রকৌশল সহ বেশ কিছু খাতে। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আজকের বাজার পরিস্থিতি জানাতে যেতে চাই রাজধানী মোহাম্মদপুরে। সেখানে রয়েছেন সহকর্মী মিসবাহ হাসান, যাচ্ছি তার কাছে। মিসবাহ, বৃষ্টির পানিতে ফসল নষ্টের আমরা খবর পেয়েছি, অন্যদিকে বেশ কয়েকদিন ধরে জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে। কেমন দেখছেন বাজার পরিস্থিতি সব মিলিয়ে? ফারুক, একদিকে জ্বালানির প্রভাব তো রয়েছিল, সেই সাথে বৃষ্টির খরা সবকিছু মিলে যে এখন গ্রীষ্মের মৌসুম চলছে, গ্রীষ্মের মৌসুমে সবজির দাম আসলে কম থাকার কথা। সেই গ্রীষ্মের যে সবজিগুলো, এই সবজিগুলো কিন্তু বাজারে এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে আসেনি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা, সেটি সবচেয়ে গ্রীষ্মের সবজির মধ্যে সবচেয়ে কম দামি সবজি। এছাড়া বাড়তি সবজি ধুন্দুল, ঝিঙা, পটল থেকে শুরু করে অন্য সবজি, সবগুলো সবজি কিন্তু 80 থেকে 100, কোনো ক্ষেত্রে এটি 150 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। মান ভেদে কোনো ক্ষেত্রে এটি 200 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। বিশেষ করে সজনা, যেটা এই গ্রীষ্মের সময় মানুষ পেয়ে থাকে বাজারে, সেটি কিন্তু এখন মান ভেদে এটি 150 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্য মৌসুমে যেটি সারা বছর কিন্তু ক্রেতারা পেয়ে থাকেন, সেটি ফুলকপি, বেগুন থেকে অন্য সবজি, সেটিরও কিন্তু বাড়তি দাম। সেটি ফুলকপি বিক্রি হচ্ছে, 1 পিস ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা পর্যন্ত। বেগুনের কেজি আমরা দেখেছি 80 থেকে 120 টাকা পর্যন্ত মান ভেদে রয়েছে। সবজির দাম তো বাড়তি রয়েছে। আমরা দেখছি যে মুরগির ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি যে দাম কিন্তু আগের মতোই রয়েছে। এর আগে যেটা 80 থেকে 190 টাকা ব্রয়লার মুরগি পাওয়া যেত, সেটি কিন্তু 200 থেকে 220 টাকা পর্যন্ত পাওয়া গেছে। সবকিছু মিলে যে বাজারের যে সার্বিক অবস্থা, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু নিম্ন দিকে কোনো নেই। গ্রীষ্মের যে সবজি, একই সাথে মুরগি, মাছের বাজারের ক্ষেত্রে আমরা দেখেছি গেল 2 মাস ধরে কিন্তু মাছের বাজার কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে। যেটি আমরা দেখেছি যে রুই এবং কাতলা, বিশেষ করে মানুষের যে মাছগুলো মানুষ সাধারণত খেয়ে থাকেন, সেটি কিন্তু 280 থেকে 320-এর মধ্যে যে রুইয়ের কেজি ছিল, সেটি কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে প্রায় 380 থেকে 350 টাকা পর্যন্ত। সবকিছু মিলে বাজারে কিন্তু আসলে স্বস্তি নেই। একটু জানিয়ে রাখি যে গেল মাসে কিন্তু মূল্যস্ফীতি কিন্তু অনেক ক্ষেত্রে কমে গিয়েছে, কিন্তু সেই প্রভাব কিন্তু আমরা তার বাজারে দেখতে পাইনি। ফারুক, বাজার নিয়েই ছিল সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে 2158 টাকা কমে 22 ক্যারেটের জন্য গুনতে হবে 2,40,337 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,29,431 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,383 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। মার্কিন সামরিক নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হলো যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ, এমন তথ্য জানিয়েছে শিপিং কোম্পানি মার্স। প্রতিষ্ঠানটি জানায়, অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স নামের এই জাহাজটি যুদ্ধের কারণে গেল ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর ছাড়তে পারছিল না। শেষ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় হরমুজ প্রণালী অতিক্রম করে তারা। এর আগে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে, যদিও ইরান এই দাবি নাকচ করে দেয়। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।